তো কেমন আছো তোমরা? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমরা 2000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তো সাবস্ক্রাইব করে ফেলো। মেন ভিডিওটি শুরু করা যাক। একটি শিশু ছিল যাকে কারা অর্গানাইজেশনের মেম্বাররা লালন পালন করেছিল ইশিকি ওতসুকির একটি নিখুঁত ভেসেল বানানোর জন্য এবং তাদের লক্ষ্য পূরণ করার জন্য। টিম কোনোহামারু তাকে কোনোহাতে নিয়ে আসার পর নারুতো উজুমাকি তাকে নিজের সাথে থাকতে বলে। এই সময়ে কাওকি এবং বোরুতোর মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তো আজ আমরা কথা বলবো কাওকিকে নিয়ে। ভিডিও শুরু করার আগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলো না। ভিডিও শুরু করা যাক। প্রথমে প্রেক্ষাপট নিয়ে কথা বলি। কাওকি তার বাবা কোকাৎসুর জন্য নিষিদ্ধ পানি কেনার টাকা জোগাড় করতে জ্বালানি কাঠ সংগ্রহ করত। একদিন একজন গোল্ডফিশ ব্যবসায়ী তাকে পরের দিন অনুষ্ঠিত হতে চলা একটি গোল্ডফিশ শোতে আমন্ত্রণ জানায়। কাওকি শোয়ের আকর্ষণগুলো দেখার পর তার বাবা তার পকেটে আমন্ত্রণ পত্রটি দেখতে পায় এবং অচেনা লোকের সাথে কথা বলার জন্য কাওকিকে মারে। তারপর তাকে রাতের খাবারও দেয় না। পরের দিন দুটি ছেলে কাওকিকে মারছিল, কিন্তু গোল্ডফিশ ব্যবসায়ী তাকে বাঁচিয়ে নেয় এবং গোল্ডফিশ বিক্রি করার কাজ দেয়। নিষিদ্ধ পানির বোতলে একটি ফাটল দেখে কাওকি দৌড়ে বাড়ি ফেরে। একটি ভাঙা বোতল আনার জন্য কোকাৎসু তাকে একটি ঘরে তালাবদ্ধ করে দেয়। কিছুক্ষণ পর জিগেন কাওকিকে কিনতে আসে। কাওকি তার বাড়ি ছাড়তে চায়নি, তাই সে তার বাবাকে বলে যে সে আরো বেশি কাজ করবে এবং টাকা কামাবে, কিন্তু কোকাৎসু তাকে মেরে অজ্ঞান করে দেয়। তার দায়িত্ব নেওয়ার পর জিগেন কাওকিকে বলে যে তার আর ভয় পাওয়ার দরকার নেই এবং সে এখন তার নতুন বাবা। যখন সে জিগেনের সাথে একটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন গোল্ডফিশ ব্যবসায়ী এসে জানায় যে জিগেন একজন শিশু পাচারকারী যে কাওকিকে নিজের জন্য চায়। কাওকি টানেলের বাইরে অপেক্ষা করে দেখতে যে কে তাকে নিয়ে যাবে। জিগেন বেরিয়ে এসে বলে যে ব্যবসায়ীটি চলে গেছে। কারা অর্গানাইজেশনের গোপন আস্তানায় পৌঁছানোর পর জিগেন তাকে আমাডোর ল্যাবে নিয়ে যায়। সে কাওকিকে বলে যে সে তাকে একটি উপহার দেবে। এইভাবেই চলতে থাকে। পুরোপুরি হাতের পুতুল হয়ে যাওয়ার পর কাওকি আরো 14টি বাচ্চার সাথে ভেসেল ক্যান্ডিডেট হয়, যাদের একটি কৃত্রিম চেম্বারে রাখা হয় এবং জিগেন তাদের উপর তার কার্মা ইমপ্ল্যান্ট করে। 13টি শিশু মারা যায়, কিন্তু জিগেনের কার্মা সফলভাবে কাওকির উপর ইমপ্ল্যান্ট হয়ে যায়। কাওকির বাম হাতে কার্মা খোদাই হয়ে যায়। জিগেনের প্রতিশ্রুতি সত্ত্বেও কাওকি বলে যে তার জীবন এখন আরো খারাপ হয়ে গেছে। কাওকিকে খুব কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় যাতে সে কার্মাকে মাস্টার করতে পারে এবং ইশিকি ওতসুকির নিখুঁত বা পারফেক্ট ভেসেল হতে পারে, যা জিগেনের লক্ষ্য ছিল। জিগেন তাকে কেবল একটি ভেসেল হিসেবেই মূল্য দিত এবং কোনো প্রশ্ন করলে তাকে মারধর করত। কাওকি অবশেষে ব্যাপক শারীরিক পরিবর্তনের বা বডি মডিফিকেশনের মধ্য দিয়ে যায়। ভেসেল পরিকল্পনার তৃতীয় পর্যায়ে পৌঁছানোর পর জিগেন কাওকিকে পরীক্ষা করতে চায়। এই কথা শুনে ভিক্টর পরিবহনের জন্য তার স্টিলথ এয়ারশিপের প্রস্তাব দেয়। কাওকিকে বহনকারী এয়ারশিপটি ল্যান্ড অফ ফায়ারের সীমান্তের কাছে ক্র্যাশ করে। এরপর কাওকি পালিয়ে যায় এবং কারার অটোমেটিক পুতুলগুলো তার পিছু নেয়। একটি নিরাপদ দূরত্বে পৌঁছানোর পর কাওকি সমস্ত পুতুল ধ্বংস করে দেয় এবং অজ্ঞান হয়ে যায়। টিম কোনোহামারু কাওকিকে খুঁজে পায় এবং দেখে যে বোরুতোর মতো তার কাছেও একটি মার্ক আছে। যখন বোরুতো কাওকির কাছাকাছি আসে তখন তাদের সিল দুটি রিঅ্যাক্ট করতে শুরু করে এবং কাওকি জিগেনের সাথে তার প্রথম সাক্ষাতের স্বপ্ন দেখতে দেখতে জেগে ওঠে। সে তার চারপাশ ধ্বংস করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে তারা কারা। কোনোহামারু উত্তর দেয় এবং ক্র্যাশের তথ্য জানতে চায়। কাওকি কোনো উত্তর দেয় না এবং তাকে একা ছেড়ে দিতে বলে। বোরুতো তাকে তার কার্মা দেখায়। কাওকি ভাবে তারাও কারা থেকে এসেছে। টিম 7 যখন তাকে সত্যিটা বলার চেষ্টা করছিল তখন সেখানে গারো নিজেকে রিভিল করে যে কাওকিকে নিতে এসেছে। কাওকি তার আক্রমণ এড়িয়ে পাল্টা আক্রমণ করে, কিন্তু গারো তাকে ধরে ফেলে। কাওকির
কার্মা অ্যাক্টিভ হয়, যার ফলে সে গারোর কৃত্রিম হাত ধ্বংস করে দেয়। কাওকি গারোর শেষ বিস্ফোরণ অ্যাবজর্ব করে তার দিকে এগিয়ে যায় এবং তার মডিফাইড হাত থেকে শকওয়েভ দিয়ে তাকে মেরে ফেলে। বোরুতো তার টিমকে বাঁচানোর জন্য তার কার্মা দিয়ে শকওয়েভ অ্যাবজর্ব করে নেয়, যা কাওকির সন্দেহ আরো বাড়িয়ে দেয় যে তারা কারা থেকেই এসেছে। কাওয়াকি তাদের জিগেনকে একটি বার্তা দিতে বলে, যদি তারা তার পিছু নেয় তবে সে লাশের স্তূপ ফেলে যাবে। ঠিক তখনই কাওয়াকির শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। টিম 7 তাকে 7th হোকাগের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কাওকিকে রিউটান সিটির অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কাওকি পালানোর জন্য কিছু নিনজা টুলস চুরি করে, কিন্তু নুয়ে তাকে ট্র্যাঙ্কুলাইজ বা ইনজুর্ড করে। কাছাকাছি একটি গ্রামে পালিয়ে যাওয়ার সময় সুমিরে তার পিছু নেয়। তাকে খুঁজে পাওয়ার পর সুমিরে কাওকির কষ্টের সাথে নিজেকে মেলাতে পারে। পুলিশ তাদের খুঁজে পায়। কাওকি লড়াই করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নারুতো তাকে থামিয়ে দেয়, যাকে সুমিরে বলেছিল যে সে কেবল নিজের জীবন বাঁচাতে চাইছে। কাওকি কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে কোনোহা হাসপাতালে পায়, 7th হোকাগে এবং তার সহকারীদের দ্বারা পরিবেষ্টিত। কাওকি আবার জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শিকামারু নারা তাকে থামিয়ে দেয়, যার পরে নারুতো নিজের পরিচয় দেয়। কাওকির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে কাওকি কোনোহাতে থাকবে এবং নারুতো তার উপর নজর রাখবে। নারুতো যখন কাওকিকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু নারুতো সহজেই তাকে ধরে ফেলে। তার বাড়িতে পৌঁছানোর পর সে আবারও পালানোর চেষ্টা করে এবং একটি ফুলদানি ভেঙে ফেলে। নারুতো তার শক্তি দেখিয়ে তাকে ভয় দেখায়। বোরুতো যখন জানতে পারে যে কাওকি তাদের সাথেই থাকবে, এই কারণে সে তাদের আগের শত্রুতার জন্য কাওকির কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পরে তাদের দুজনের মধ্যে মারামারি হয়। এরপর কাওকি ব্যাখ্যা করে সে কিভাবে তার কার্মা পেয়েছে এবং বলে যে এটি দূর করার জন্য তাদের একসাথে কাজ করা উচিত। নারুতো কাওকিকে সাথে নিয়ে ফুলদানির বদলে নতুন একটি ফুলদানি কিনতে যায়। পথে একটি পেস্ট্রির দোকানে তাদের সাথে সারাদা উচিহার দেখা হয়। তারা চৌধুরীর সাথেও দেখা করে এবং কাওকি একটি ট্রিট পায় যা তার আচরণ নরম করে। কাওকিকে ইয়ামানাকা ফ্লাওয়ার শপেও নিয়ে যাওয়া হয়। সেখানে সে ইনো ইয়ামানাকার সাথে দেখা করে। নারুতো ইনোকে কাওকিকে সেন্স করার কাজ দেয়। ফুলের শিকড় দেখে কাওকির জিগেনের পরীক্ষাগুলোর কথা মনে পড়ে যায়। কাওকির ভয় দেখে নারুতো তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। দুপুরের খাবার খেতে খেতে নারুতো কাওকিকে বলে যে অন্যদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করা তাদের সাথে সংযোগ স্থাপনের একটি ভালো উপায়। নতুন ফুলদানি এবং ফুল নিয়ে ফেরার পর বোরুতো কাওকিকে ভাঙা ফুলদানিটি জোড়া লাগানোর জন্য আঠা দেয়। পরে নারুতো এবং বোরুতোর স্পার দেখে কাওকি বোরুতোকে তার কার্মা ব্যবহার করতে বলে এবং নিজের কার্মা দিয়ে বোরুতোর কার্মা অ্যাক্টিভেট করে। নারুতো এবং বোরুতোর স্পারের পর নারুতো কাওকিকে পরের বার বোরুতোর সাথে স্পার করতে বলে। কাওকি মানা করে, বলে যে সে চাকরা ব্যবহার করতে পারে না। নারুতো তাকে বলে যে সে পারে, কারণ সবার মধ্যেই চাকরা থাকে। কাওকি বলে যে সে কেবল শ্যাডো ক্লোন জুটসু শিখতে চায়, যাতে সে নিজের সাথে লড়াই করতে পারে। নারুতো তাকে পরামর্শ দেয় যে আত্মঘৃণা তাকে কোথাও নিয়ে যাবে না, তবে সে বোরুতোর সাথে সবকিছু ঠিকঠাক করতে পারে, যা কাওকি বিশ্বাস করতে পারে না। কাওকি অবশেষে ভাঙা ফুলদানিটি জোড়া লাগাতে শুরু করে। বোরুতো তার কাছে আসে এবং তাকে কার্মা সম্পর্কে কথা বলতে বলে, যার পরে তারা দুজনেই তাদের মার্ক অ্যাক্টিভেট করে এবং লড়াই করে। কাওকি একটি বিস্ফোরণ ছড়ে যা বোরুতো অ্যাবজর্ব করতে পারে না এবং আহত হয়। এই সব দেখে নারুতো ম্যাচ বাতিল করে। সে তাদের পুনর্মিলনের সিলটি করতে বলে, যার ফলে তাদের কার্মা রিঅ্যাক্ট করে, যার ফলে বোরুতো একটি ভিশন দেখে, কিন্তু কাওকি বলে সে কিছুই দেখেনি। ঠিক তখনই নারুতোকে একজন অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার সম্পর্কে সতর্ক করা হয়। ডেল্টা এসে কাওকিকে তার হাতে তুলে দেওয়ার দাবি করে। ডেল্টা নারুতোকে ভয় দেখানোর চেষ্টা করে। নারুতো কাওকিকে নিজেকে রক্ষা করতে বলে। লড়াই দেখতে দেখতে কাওকি বোরুতোকে বোঝায় যে নারুতো ডিফেন্সিভ ভাবে লড়াই করে এবং তাকে দূরে সরিয়ে দিয়ে জিতছে। ডেল্টা একটি বিম দিয়ে আক্রমণ করে, যা রেজারেকশনের ক্ষমতা থামিয়ে দেয়। যখন ডেল্টা হিমাওয়ারিকে ব্যবহার করে নারুতোকে তার আক্রমণের সামনে দাঁড়াতে বাধ্য করে, কাওকি তার ঢাল হয়ে দাঁড়ায়। লড়াইয়ের সময় নারুতো তার রাসেনগান দিয়ে ডেল্টার অ্যাবজর্ব করার ক্ষমতাকে ক্রস করে। তারপর সে সেলফ ডিস্ট্রাকশন অন করে শেষ হয়ে যায়। যুদ্ধের পর কাওকিকে কাতাসুকি
মিৎসুকে তোনোর কাছে তার হাত মেরামত করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সে বলে যে কাওকির শরীরের প্রযুক্তি তার সামলানোর বাইরে। এরপর নারুতো তাকে নিজের কৃত্রিম হাতটি দেয়। নারুতোর দয়া দেখে কাওকি তাকে নিনজুৎসু শেখাতে বলে, যা নারুতো মেনে নেয় এবং তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। প্রশিক্ষণের সময় কাওকি ফুলদানিটিও জোড়া লাগায় এবং বোরুতো ও তার বন্ধুদের সাথে সময় কাটায়। আর কাওকি শিনোবি বাউট কার্ড গেমের জন্য একটি আউটথ্রোট কাওকি কার্ড তৈরি করে। নারুতো যখন ঘুমাচ্ছিল সে সময় কাওকি ফুলদানির শেষ টুকরোটি খোঁজে। তখন কুরামা আবির্ভূত হয় এবং নারুতো সম্পর্কে কাওকির কিছু ভুল ধারণা দূর করে। কাওকি জানতে পারে যে নারুতোর শৈশবও তার মতোই কষ্ট এবং একাকিত্বে ভরা ছিল। এই সব জানার পর কাওকি জিজ্ঞাসা করে সে কিভাবে নারুতোর মতো হতে পারে। প্রশিক্ষণের সময় কাওকি চাকরা নিয়ন্ত্রণের মূল বিষয়গুলো বুঝতে শুরু করে। কার্মা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে যে জিগেন তাকে এটি দিয়েছে এবং পরে তার সাথে লড়াই করতে হবে। বোরুতো কাওকির সামনে দাঁড়িয়ে তাকে তার ভাই বলে ডাকে। পরে কাওকি ফুলদানির শেষ টুকরোটি খোঁজার চেষ্টা ছেড়ে দেয় এবং ঠিক তখনই তার কার্মা একটি পোর্টাল খোলে, যেখান থেকে জিগেন বেরিয়ে আসে, যে কাওকিকে ফিরিয়ে নিতে এসেছে। কাওকি জিগেনকে আক্রমণ করে, কিন্তু সে সহজেই তাকে থামিয়ে দেয়। নারুতোর সাথে কথা বলার সময় কাওকি জিগেনের উপর একটি ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে। নারুতো জিগেনকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। জিগেনকে এটি অ্যাবজর্ব করতে দেখে কাওকি তাকে মিনতি করে হোকাগের কিছু না করতে এবং তার সাথে যেতে রাজি হয়। এই কথা শুনে জিগেনও রাজি হয়ে যায়, কিন্তু নারুতো বাধা দেয়। জিগেন নারুতোকে একটি অন্য ডাইমেনশনে নিয়ে যায়, যা কাওকিকে আতঙ্কিত করে। এরপর সারাদা এসে কাওকিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ঠিক তখনই তার হাতটি নিষ্ক্রিয় হয়ে যায়, যা দেখে কাওকি ভাবে যে জিগেন নারুতোকে মেরে ফেলেছে। বোরুতো এবং মিৎসুকি আসার পর কাওকি তাদের পরিস্থিতি ব্যাখ্যা করে। শিকামারু কাওকিকে থামিয়ে দেয় এবং এলাকাটির চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে, যার পরে কাওকিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। কাওকি নারুতোর কথা ভাবতে শুরু করে। ঠিক তখনই তার কৃত্রিম হাতটি বোরুতোর কার্মার সাথে পুনরায় অ্যাক্টিভেট হয়। সে নারুতোর কাছে পৌঁছানোর জন্য একটি পোর্টাল খোলে। শিকামারু তাদের পোর্টালের ভিতরে যেতে নিষেধ করে, কিন্তু তারা তাকে উপেক্ষা করে এবং সে টিম 7 এর সাথে নারুতোকে বাঁচাতে ভেতরে চলে যায়। অন্য ডাইমেনশনে তারা বোরোর সাথে দেখা করে। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু বোরো তার শক্তি প্রদর্শন করে তাদের উপর আক্রমণ করে। বোরুতো এবং কাওকি তাদের কার্মা দিয়ে তার কৌশলটি অ্যাবজর্ব করে। বোরো তার মিস্ট টেকনিক ব্যবহার করে তাদের দৃষ্টিশক্তি অস্পষ্ট করে দেয়, কিন্তু মিৎসুকি এবং সারাদা একটি সম্মিলিত ফায়ার স্টাইল ব্যবহার করে তা পরিষ্কার করে দেয়। বোরোর কুয়াশা বিশ্লেষণ করার পর সারাদা তাদের বলে যে এটি একটি ভাইরাস। মিৎসুকি তাদের অ্যান্টিবডি দেয় এবং কাওকি সারাদাকে টিম লিডার বানাতে রাজি হয়। সারাদা আরেকটি সুযোগ তৈরি করার পর কাওকি তার কার্মা দিয়ে বোরুতোর রাসেনগানকে আরো শক্তিশালী করে, যা বোরোর হাত ধ্বংস করে দেয়। তারা নারুতোর দিকে এগিয়ে যাওয়ার সময় কাওকি ফরমেশন ভেঙে ফেলে, যার ফলে বোরো কাওকির উপর শুরিকেন দিয়ে আক্রমণ করে। বোরুতো এবং মিৎসুকি বোরোর উপর একের পর এক আক্রমণ করতে শুরু করে। কাওকি সারাদাকে বোরোর আনস্টপেবল রিজেনারেশনের নেচার সম্পর্কে বলে, যে বোরোকে হারাতে হলে তার কোরকে ধ্বংস করতে হবে। তারা তখন একটি পরিকল্পনা তৈরি করে। সারাদা তার কোর খুঁজে পায় এবং একটি চিটরি দিয়ে আক্রমণ করে, যার পরে বোরোর বডি মিউটেট হতে শুরু করে। কাওকি তাদের হোকাগের কাছে যেতে বলে, এই ভেবেছে তারা আরেকটি পোর্টাল তৈরি করতে পারবে। বোরুতো এবং কাওকি সিলটির উপর মনোযোগ দেয় এবং সফল হয়। ঠিক তখনই বোরো আবার তাদের আক্রমণ করে, মিৎসুকি এবং কাওকিকে নক আউট করে দেয়। কাওকি যখন সুস্থ হয় সে দেখে যে বোরুতো অজান্তেই মোমোশিকি ও তুচুকিকে প্রকাশ করে এবং বোরোকে পরাজিত করেছে। টিম 7 নারুতোকে কোনো হাতে ফিরিয়ে নিয়ে আসে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কাওকি টিম 7 এবং অন্যান্য কোনোহা কর্মকর্তাদের সাথে একটি আলোচনায় যোগ দেয়। কাওকি তাদের বলে যে সমস্ত ইনারদের মধ্যে সায়েন্টিফিক নিনজা টুলস ইমপ্ল্যান্ট করা হয়েছে, যা তাদের নিনজুৎসুর বাইরেও শক্তি দিয়েছে। এরপরে কাওকি বোরুতোর সাথে তার মোমোশিকি রূপান্তর সম্পর্কে কথা বলে। পরে কাওকির উপর অনেক পরীক্ষা করা হয় এবং কাতাসুকে ব্যাখ্যা করে যে কাওকির শরীর বেমানান চাকার নেচারের কারণে কৃত্রিম হাতটি প্রত্যাখ্যান করছে, যা কাওকিকেও কষ্ট দিচ্ছে। এরপর কাওকিকে পেইন কিলার দেওয়া হয়, কিন্তু সে তা নিতে অস্বীকার করে। বোরুতো তাকে জানায় যে
নারুতো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। পরে আমাডো শিকাডাইকে আটক করে এবং শিকামারুর সাথে কথা বলতে চায়। কাওকি আমাডোর পরিচয় নিশ্চিত করে। আমাডোকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলে কাওকিও তার জিজ্ঞাসাবাদ দেখে। কাওকি কারাতে আমাডোর উচ্চ পদ এবং এর সদর দপ্তর ছেড়ে যাওয়ার বিপদ সম্পর্কে নিশ্চিত করে। কাওকি অবাক হয়ে জানতে পারে যে আমাডো ও কোজি কাশিন ইশিকিকে মারতে চায় এবং তারা এয়ারশিপ ক্র্যাশটি ঘটিয়েছিল যাতে সে পালাতে পারে। আমাডো তার গ্লাসের সাহায্যে কোজি এবং জিগেনের মিটিং এর একটি ফিড দেখায়, যা কাওকিও দেখে। কাওকি আমাডোর ব্যাখ্যা শুনে যে সে জিগেনকে মারার জন্য একটি পরিকল্পনা করছিল এবং নিখুঁত ভেসেল হওয়ার কারণও ব্যাখ্যা করে। আমাডো আরো বলে যে জিগেন এখন মৃত্যুর দ্বার প্রান্তে। সাসকে ভাবে যে এখন ইশিকি কাওকির শরীরে পুনর্জন্ম নেবে। কাওকি রাগে আমাডোকে মারতে চায়, কিন্তু সাসকে তাকে থামিয়ে দেয়। আমাডো ব্যাখ্যা করে যে সে জিগেনের মতো নয়। ইশিকির ডেটা এখনো কাওকির শরীরে পুরোপুরি এক্সট্রাক্ট হয়নি এবং যদি জিগেন মারা যায় তবে তার কার্মা তার ইচ্ছার বিরুদ্ধে ইশিকিকে প্রত্যাখ্যান করবে। জিগেন মারা যাওয়ার পর ইশিকির পুনর্জন্ম হয়। এর ফলে কাওকির কার্মা রিঅ্যাক্ট করে এবং কিছুক্ষণ পরেই তার কার্মা অদৃশ্য হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। আমাডো বলে যে ইশিকির পুনরুত্থান অস্থিতিশীল এবং সে আবারও কাওকির কাছে আসবে তাকে কার্মা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে তাদের সতর্ক করা হয় যে ইশিকি ভিলেজে এসে গেছে। সাসকে এবং নারুতো তার সাথে লড়াই করতে যায় এবং অজ্ঞান কাওকিকে সুরক্ষার জন্য একটি আন্ডারগ্রাউন্ড সেফ জোনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে কাওকি চেতনা ফিরে পায় এবং তার কার্মার ডিসঅ্যাপিয়ারেন্স দেখে অবাক হয়। আমাডো তাকে সবকিছু ব্যাখ্যা করে। আমারও ব্যাখ্যা করে যে তাদের কেবল ইশিকিকে ব্যস্ত রাখতে হবে, কারণ জিগেনের শরীর কিছুক্ষণ পরেই পুরোপুরি ভেঙে যাবে। কাওকি বরুতো, নারুতো এবং সাসকের জন্য চিন্তিত ছিল। আমারও ব্যাখ্যা করে যে বরুতোর ইতিমধ্যেই একটি কার্মা আছে, তাই ইশিকি তাকে ব্র্যান্ড করতে পারবে না এবং গড ট্রি চাষ করার জন্য একজন ওৎসুকিকে স্যাক্রিফাইস করতে হয়। তাই ইশিকি তার জায়গায় বরুতোকে স্যাক্রিফাইস করবে। কাওকি দেখে যে সাসকের চাকরা শেষ হয়ে আসছে, যার মানে নারুতো বিপদে আছে। ঠিক তখনই একটি পোর্টাল খোলে এবং কাওকি নিজেকে অন্য একটি ডাইমেনশনে আবিষ্কার করে, যাকে ইশিকি নিয়ে এসেছে। নারুতোর চাকরা সংযোগের সাহায্যে ইশিকি কাওকিকে পুনরায় ব্র্যান্ড করতে চায়। কাওকি সেখান থেকে পালিয়ে যায়। ইশিকি নারুতোকে ব্যবহার করে কাওকিকে ডাকে। কাওকি ইশিকির সামনে আসে, যার পরে ইশিকি কাওকিকে কার্মা দিয়ে ব্র্যান্ড করে, যা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। ইশিকি জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব এবং সে রিভিল করে যে সে কেবল একটি শ্যাডো ক্লোন ছিল। অবশেষে ইশিকির সময় শেষ হয়ে যায় এবং সে ছাই হয়ে যায়। কাওকি তার অবশিষ্টাংশের উপর পা রাখে। কাওকি নারুতোর কাছে যায়, কিন্তু বরুতো হঠাৎ সাসকের রিনেগানের উপর আক্রমণ করে। সে মোমোশিকির নিয়ন্ত্রণে চলে গেছে। কাওকি তার সাথে লড়াই করে এবং বরুতোকে জেগে উঠতে বলে। মোমোশিকি দেখে যে কাওকির কার্মা তাকে প্রায় ওৎসুকি বানিয়ে দিয়েছে, তাই সে কাওকিকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সাসকে মোমোশিকির আবির্ভাবের কারণ ব্যাখ্যা করে এবং তারপর তারা বরুতোকে জাগানোর জন্য মোমোশিকিকে আক্রমণ করতে শুরু করে। মোমোশিকি সাসকের উপর একটি ভ্যানিশিং রাসেনগান দিয়ে আক্রমণ করে এবং কাওকিকে নিয়ে চলে যেতে শুরু করে। কাওকি নিজেকে মারার চেষ্টা করে। মোমোশিকি তার আক্রমণ অ্যাবজর্ব করে, যার ফলে বরুতো নিজের উপর কন্ট্রোল ফিরে পায়। এরপরে বরুতো কাওকির কাছে ক্ষমা চায়। কাওকি নারুতোর অজ্ঞান হওয়ার কথা জানতে পারে। সে সঙ্গে সঙ্গে নারুতোর কাছে পৌঁছায়, যে তখন জেগে ওঠে। সে ব্যাখ্যা করে যে ইশিকিকে পরাজিত করার জন্য ব্যারিয়ান মোড ব্যবহার করার ফলে পুরো আমার জীবন চলে গেছে এবং তার আর সেই অতিমানবীয় শক্তি নেই। সাসকের রিনেগান এবং নারুতোর কুরামা চলে যাওয়ার পর সবকিছু এখন বরুতোর উপর নির্ভর ছিল। বরুতো মোমোশিকির পুনরায় আবির্ভাবের ভয় ছিল। কাওকি বরুতোকে বলে যে তারা তার জন্য একটি উপায় খুঁজে বের করবে, কিন্তু প্রথমে তাদের বাড়ি পৌঁছাতে হবে। অবশেষে বরুতো একটি পোর্টাল খোলে এবং তারা সবাই কোনো হতে পৌঁছে যায়। নারুতোর চাকরার স্তর কম হওয়ায় সে কৃত্রিম হাতটি চার্জ করতে পারে না। সুমিরে কাওকিকে সাহায্য করার প্রস্তাব দেয় এবং অবশেষে আমাডো কাওকির হাতটি পুনরুদ্ধার করে। এরপর কাওকি নারুতোর হাত ফিরিয়ে দেয়। নারুতো কাওকিকে গেনিন হওয়ার প্রস্তাব দেয়। কাওকি উত্তর দেয় যে সে এ নিয়ে ভাববে। এরপর অনেক সময় পেরিয়ে যায়। এবার কথা বলা যাক পোস্ট টাইম স্কিপের পরে। সময় পেরিয়ে যাওয়ার পর পোস্ট টাইম স্কিপে কাওকি বরুতোর সাথে দেখা করে, যে তার কার্মার কারণে কোনো
মিশন পাচ্ছে না। কাওকি বোরুতোকে বেশি চিন্তা না করতে বলে। এরপর তাকে কোডের কথা বলে, যে ইশিকির প্রতি অনুগত ছিল কিন্তু ভ্যাসেল হতে পারেনি। তার আনুগত্যের কারণে সে সাদা কার্মা বা হোয়াইট কার্মা পেয়েছে এবং সে ডেল্টা এবং বোরোর চেয়েও বেশি শক্তিশালী। কাওকি পরামর্শ দেয় যে সে তার নিজের কার্মা তৈরি করে বোরুতোতে ইমপ্ল্যান্ট করতে পারে, যে তখন কোডের মধ্যে পুনর্জন্ম নিতে পারবে। পরে কাওকি ট্রেনিং এর জন্য টিম 7 এ যোগ দেয়। কাওকি বিরক্ত হয় যখন সে জানতে পারে যে বোরুতো তার ওতসুকি ট্রান্সফরমেশন থামানোর জন্য পরীক্ষামূলক পিল খাচ্ছে। সে মৌলিক প্রশিক্ষণ পদ্ধতিও পছন্দ করছিল না এবং টিম 7 কে আক্রমণ করতে শুরু করে। বলে যে ব্রুটাল যুদ্ধ পদ্ধতি সেরা উপায় এবং জিগেনের কারণেই সে এত দ্রুত বড় হতে পেরেছে। কাওকির শরীর তার পরিবর্তন এবং নিনজুৎসুর সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে, যার ফলে তার আক্রমণ আরো আক্রমণাত্মক হয়ে ওঠে, যা বোরুতো পছন্দ করে না। বোরুতো এবং কাওকি একটি লড়াইয়ের উপর বাজি ধরে এবং যে হারবে সে বিজয়ীর ট্রেনিং স্টাইল বেছে নিবে। কাওকি তার মডিফিকেশন দিয়ে আক্রমণ করে, বোরুতো তার কার্মা দিয়ে আক্রমণটি অ্যাবজর্ব করে নেয় এবং লাইটিং রিলিজ দিয়ে আক্রমণ করে। কাওকি সহজাতভাবেই সেই আক্রমণটি অ্যাবজর্ব করার চেষ্টা করে, যার ফলে সে হেরে যায়। কাওকি বলে যে সে এখন কার্মা ছাড়া দুর্বল। এরপর বোরুতো কাওকিকে বলে যে তাকে সবকিছু একা করার দরকার নেই এবং সে তার বন্ধুদের উপর নির্ভর করতে পারে। কাওকি ট্রেনিং করতে শুরু করে এবং প্রতিজ্ঞা করে যে সে যেভাবেই হোক পাওয়ারফুল হবে। ফ্ল্যাশ ফরওয়ার্ড, টিম কোনোহামারুর সাথে দেখা হওয়ার 4 বছর পর কাওকি এবং বোরুতো ডেস্ট্রয়েড হোগাগে রকের উপর একে অপরের মুখোমুখি হয় বা ফেস টু ফেস হয়। কাওকি প্রতিজ্ঞা করে যে সে বোরুতোকে পরাজিত করবে এবং শিনোবিদের যুগ শেষ করবে। তো এই ছিল কাওকির গল্প। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলে এমন আরো অনেক ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর পারলে ভিডিওতে একটা লাইক দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one.